পুরনো ডিভাইসকে নতুন রূপ দিয়ে অনেকের স্বপ্ন পূরণ করেছেন। কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের মানুষ ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হলে ফেলে রাখতো। কেউ কেউ মনে করতো এটা ঠিক করা যাবে না, কেউ কেউ মনে করতো এটার লাইফ শেষ। আপনি বড় বড় প্রতিষ্ঠান তারাও এখন বুঝেছে, যেমন আমরা ডিল করি এখন নিটল মোটরসের সাথে, রানার গ্রুপের সাথে, ব্র্যাক কুমনের সাথে, পিকাবো। এরা কিন্তু তাদের পুরোটাকে নষ্ট অবস্থায় ফেলে দেয় না, তারা ওইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে। তারা এতদিন জানতও না যে তার কাছে যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো পড়ে আছে ওগুলোর দাম আছে, মোটামুটি একটা মূল্য আছে। তো আমরা যখন ফিজিক্যালি লোক পাঠাই, ইন্সপেকশন করে যখন তাকে এই সাপোর্টটা দিই, তখন তারা খুবই হ্যাপি হয়। 100টা ল্যাপটপের মধ্যে 10টা ল্যাপটপ কিন্তু চ্যারিটিতেও দিতে পারেন। আমরা কি করব, এই 10টা নিয়ে রিপেয়ার করে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বা কোনো একটা মাদ্রাসাতে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এটা দান করে দেব। অনেকগুলো মানুষ এটা থেকে শিখতে পারবে এবং সেবা নিতে পারবে। আমরা বাংলাদেশে প্রথম যে পুরনো ল্যাপটপে ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, এটা কেউ এর আগে করেনি, এবং দীর্ঘদিন একটা সাপোর্ট দিচ্ছি। গ্রামে একটা ঘর, মানে বেতের ঘর, সে একটা ল্যাপটপ নিয়েছে, ফ্রিল্যান্সিং কাজ করছে, আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখাইছে বেতের ঘর, মানে ঝড় আসলে উড়েও যেতে পারে। তো এই যে তাকে আমি সহজলভ্য করে দিলাম একটা, এই জায়গাতে আমাদের ভালো লাগা। এমন স্ট্রাগল গেছে যে ইলেকট্রিসিটি বিল ঠিকমতো দিতে পারছি না, লাইন কেটে দিছে, তো সারাদিন গরমের মধ্যে অফিস করছি আমরা কয়েকজন মিলে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মগজ ধোলাইয়ের আরও একটি পডকাস্টে। আজকে আমরা এই পডকাস্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে এক্সচেঞ্জ করার মাধ্যমে কারো স্বপ্ন পূরণ করা। আমাদের সাথে আছেন রাসেল আহমেদ ভাই, এবং তিনি পুরনো ডিভাইসকে নতুন রূপ দিয়ে অনেকের স্বপ্ন পূরণ করেছেন। এই স্বপ্নটা কিভাবে পূরণ করে দেখেন, যে একজন ফ্রিল্যান্সার, জাস্ট এই একটা পার্ট দিয়ে যদি আমরা একটু গল্পটা বড় করি, যে অনেকের স্বপ্ন থাকে একটা হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ তিনি ব্যবহার করবেন, কিন্তু স্টুডেন্ট অবস্থায় অথবা তিনি মাত্র শিখলেন, সেই অবস্থায় তার আয় রোজগার দিয়ে তিনি কিন্তু অনেক হাই কনফিগারেশনের একটা নতুন ল্যাপটপ বা পিসি ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে তার যে স্বপ্নগুলো, যে অর্থাৎ তার একটা হাই কনফিগারেশনের ডিভাইসও লাগবে, আবার একই সাথে আপনার তার কাজের উপযোগিতাও লাগবে। সেই ক্ষেত্রে এই এক্সচেঞ্জ করি যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে কিন্তু অনেকেরই সহজেই এই পুরনো ডিভাইসটাকে নতুন রূপ দিয়ে তাদের স্বপ্ন একটা বড় জায়গায় চলে গেছে। আসলে এই চিন্তাটা কিভাবে আসলো, এবং এই চিন্তার ফলে কত মানুষের আসলে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট রাখলেন, এই ইম্প্যাক্টের গল্পটি আমরা আজকে দ্য বুকস কর্নারের মগজ ধোলাইয়ের যে বিশেষ পডকাস্ট, সেটিতে আজকে আমরা রাসেল ভাইয়ের সঙ্গে গল্প করব। চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি রাসেল আহমেদ ভাইকে। রাসেল ভাই কেমন আছেন? ভালো আছি রাব্বি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি যেই গল্পটা, আপনার অনেক ফিচার দেখেছি, অনেক আপনি বড় বড় টেলিভিশনে কথাও বলেছেন এটি নিয়ে, আর এটি আসলেই ভিন্ন ধর্মী এবং আসলেই বড় একটা সোসাইটিতে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, যেখানে মাত্র ফ্রিল্যান্সাররা কাজ শুরু করেছে বা এখন অনেক জায়গায় অনেক ইম্প্যাক্ট রাখা শুরু করেছে, অনেক ডিভাইস দরকার হয় এবং তাদের ডিভাইসটা একটু কনফিগারেশন ভালোও থাকতে হয়। আর এখন যে প্রযুক্তির দাম যত বেড়েছে, সেই তুলনায় একেবারে নতুন চকচকে জিনিস নিয়ে তার কাজ করাও কঠিন। চিন্তাটা আসলেই অনেক সুন্দর। সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে এই চিন্তাটা আসলে আপনি কিভাবে শুরু করলেন? আচ্ছা, এই এক্সচেঞ্জ করি বা ডিভাইস মামা আমার যে প্রতিষ্ঠান, এখান থেকে তো আমরা মূলত চাই হচ্ছে পুরনো বা একটু সহজলভ্য করতে কম্পিউটারকে, এবং পুরনো যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলোকে আবার নতুন জীবন দিতে। তো এটার ধারণাটা আসছিল প্রায় আজ থেকে 14-15 বছর আগে, যখন আমি এসার ব্র্যান্ড নিয়ে কাজ করতাম বাংলাদেশে, সেটা 2009-10 এই সময়টাতে। তো আমি যখন কর্পোরেটে ডোর টু ডোর ভিজিট করতাম, কাস্টমারের কাছে প্রোডাক্ট দিতাম বা সেল করতাম, ওই সময় দেখেছি যে অনেক প্রতিষ্ঠান, এই কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের মানুষ ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হলে ফেলে রাখতো। কেউ কেউ মনে করতো এটা ঠিক করা যাবে না, কেউ কেউ মনে করতো এটার লাইফ শেষ, আবার কেউ কেউ মানে একটু বেখেলিভাবেই রেখে দিত। কিন্তু ওইটা যে একটা বড় টাকা পড়ে আছে সেটা তারা রিয়েলাইজ করতে পারতো না। আরেকটা ইস্যু ছিল যে এটা তো পরিবেশের জন্য একটা হুমকি, বর্জ্য বেড়ে যায় যখন একটা ডিভাইস তার আয়ু শেষ হওয়ার আগে জমিনে চলে যায়, তখন তো একটা বর্জ্য আমাদের স্পেসে চলে যায়। তো এইসব দিক থেকে মনে হয়েছে ওই সময় যে
এই পুরনোগুলোকে যদি নতুনের ব্যবহারের উপযোগী করা যায় নতুন করে, তাহলে কিন্তু আরও কিছুদিন ব্যবহার করা যাবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিশ্বের অন্যান্য দেশেও আমরা দেখেছি যে একটা ল্যাপটপ 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়। তাহলে 4-5 বছর ফেলে রাখলে কিন্তু আপনি এটা অকালে আপনি মৃত্যুবরণ করাচ্ছেন ডিভাইসটাকে। তো সেইটা আমরা সেই ভাবনা থেকেই আমার এটার যাত্রা শুরু, যে আমরা পুরনোগুলো নিব মানুষের কাছ থেকে, নিয়ে তুলনামূলক নতুনগুলো দিব। আর যেগুলো আমরা নিলাম সেগুলো রিপেয়ার করে ব্যবহারের উপযোগী করে, যারা একটু সুবিধা বঞ্চিত, যেমন আপনি ফ্রিল্যান্সারদের কথা বললেন, ছাত্রদের কথা বললেন, গ্রাম পর্যায়ে যারা এত 50-60 হাজার টাকাতে একটা ল্যাপটপ কিনতে পারবে না, তাদেরকে খুব স্বল্প মূল্যে 10-15 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ দেওয়ার লক্ষ্যেই মূলত আমি এটা শুরু করেছিলাম। আমরা রাসেল ভাইয়ের যে গল্পটা শুনছিলাম, আমি যদি একটু বলি যে এই যে আমরা দেখেন, আমরা কিন্তু অনেক পশ মানুষও কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ করি, সহজ কথা বলে রিকন্ডিশনার গাড়ি ইউজ করি, কিন্তু আমাদের ধারণায় এই জগৎটাতে কিন্তু পরিবর্তন ছিল না যে একটা মোবাইল আমি পুরোনোটা ব্যবহার করব, অথবা একটা পিসি পুরোনোটা কালেক্ট করে ব্যবহার করব, অথবা একটা ল্যাপটপ। এই যে চিন্তার জগৎটা, যে পরিবর্তনটা, আমি একটু রাসেল ভাইয়ের কাছে এখন শুনবো যে রাসেল ভাই, মানুষের এই পরিবর্তনটা কি এসেছে যে ঠিক আছে ওর হাতের মোবাইলটা সে অল্প দামে সেল করতে চায়, আমি কিনে ব্যবহার করব, এই মেন্টাল শিপমেন্টটাই কতটা মানে চ্যালেঞ্জ ছিল? এইটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা যেটা, মানুষ আগে পুরোনোটাকে ব্যবহার করতে চাইতো না বা মনে করতো পুরোনো মানেই খারাপ, কিন্তু মানুষের ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের জন্য যেটুকু পাওয়ার দরকার সেটা পুরোনোটাও আপনাকে প্রোভাইড করতে পারে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু জাপানি রিকন্ডিশন ল্যাপটপ, রিকন্ডিশন গাড়ি ইউজ করি আমরা বাংলাদেশে অনেক, এটা গর্বের সাথে, হ্যাঁ গর্বের সাথে আমরা রিকন্ডিশন গাড়ি কিনে বলি নতুন গাড়ি কিনেছি, এটা মেন্টালি সেট আপ হয়ে গেছে। কিন্তু ল্যাপটপটা এই সেট আপটা ছিল না, এবং শুরুর দিকে অনেক মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করতো না। আমরা কিন্তু আমাদের কন্টেন্ট, ভিডিও, বিভিন্ন এর মাধ্যমে মানুষকে সচেতন করেছি যে আপনার এই প্রযুক্তি খরচ বেশিরভাগ যায় হচ্ছে কম্পিউটারের পেছনে, সেটা আপনি কমাইতে পারেন 40-50%, সেটা পুরোনোটাকে পুনর্ব্যবহার করে অথবা এক্সচেঞ্জ করে। কারণ এক্সচেঞ্জে তো পুরোনোটা নিয়ে আমি ওইটার একটা টাকা মাইনাস করব, তাহলে উনি যেটা নিচ্ছে সেটা থেকে একটা বড় অংশ তার দিতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সচেঞ্জ করলে রিসোর্সের সঠিক ব্যবহার হয়। আপনি বলছিলেন যে অনেক বড় বড় কোম্পানি, তাদের হয়তো 15টা ল্যাপটপ পড়ে আছে বা 10টা ল্যাপটপ পড়ে আছে, সেটি হয়তো আবার আপনি একটু যদি পলিশ করা দরকার করে সেটি একেবারে পুরনোও বলা যাবে না, হয়তো ব্যবহার হয় না। এই যে রিসোর্সের ব্যবহার, এই ক্ষেত্রেও তো বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, এটা শুধু এই আমাদের এই কন্টেন্টগুলো দেখে বা ভিডিওগুলো দেখে আমাদের এই প্রজেক্টকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মানুষ ব্যবহার করছে সেটা না, আমাদের সেবা নিচ্ছে সেটা না। আপনি বড় বড় প্রতিষ্ঠান তারাও এখন বুঝেছে, যেমন আমরা ডিল করি এখন নিটল মোটরসের সাথে, রানার গ্রুপের সাথে, ব্র্যাক কুমনের সাথে, পিকাবো, এরা কিন্তু তাদের পুরোটাকে নষ্ট অবস্থায় ফেলে দেয় না, তারা ওইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে। তাতে হয়েছে কি, সেবা নিয়ে তারা তাদের যে রিসোর্সের সেই যে খরচ অনেক কমিয়ে আনছে, খরচ কমিয়ে আনছে। আমরা রিসেন্ট একটা বড় ডিল করেছি সাজেদা ফাউন্ডেশনের সাথে, তারা আমাদের কন্টেন্ট দেখেছে যে তাদের এ যাবৎকালে প্রায় 200-250 ল্যাপটপ পড়ে আছে, তাদেরকে আমরা বুঝিয়েছি যে আপনারা এটা তো একটা ভালো ভ্যালু পাবেন এবং এটার বদলে আপনি অন্য ল্যাপটপ নিতে পারবেন, ইউজারকে দিতে পারবেন। তারা কিন্তু এটা বুঝে এখন তারাও তো বড় বড় প্রতিষ্ঠান বলেন, তারা তো ই-বর্জ্যের ব্যাপারে, হ্যাঁ ই-বর্জ্যের ব্যাপারে সচেতন। আগে যেরকম আইটি অফিসের রুমগুলোতে আনাচে গানাচে ল্যাপটপ ডেস্কটপ পড়ে থাকতো, এখন তারা একটা বুঝতে শুরু করেছে এবং এক্সচেঞ্জ করির সাথে ডিল করছে, এবং তাদের খরচ আমরা একদম হলপ করে বলতে পারি 40-50% আমরা কমিয়ে দিয়েছি। একটা বিজনেসের জন্য বিশাল বিশাল। হ্যাঁ, আমরা যদি একটু গভীরভাবে ভাবি, দেখেন যে একটা বিজনেসের সবসময় থাকে আপনার খরচ কমিয়ে কত বেশি লাভ করা যায়। সেই জায়গাটায় এই যে প্রযুক্তিগত যে সহযোগিতাটা একটা বিজনেসে দরকার হয়, একটা নতুন ল্যাপটপ বা 15-20টা নতুন ল্যাপটপ কিনতে বা তাকে ব্যবহার করতে যেই টাকাটার দরকার হয়, অর্থের দরকার হয়, সেই জায়গায় এক্সচেঞ্জ করে .com কিন্তু তাদের মডেলে ওই কোম্পানিগুলো বা ওই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে তারা কিন্তু প্রায় 40-50% তাদের খরচ কমিয়ে দিয়েছে, যাতে একই সাথে ডিভাইস ব্যবহারের যে উপযোগিতা সেটিও থাকলো, ই-বর্জ্য ব্যবহারের জায়গাটাও কমলো, আর ব্যবসায়ের যে ব্যবসায়িক চাপ সেটা কমলো, প্লাস ব্যবসায়ের লাভটা কিন্তু অনেক বেড়ে গেল। এবং এই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে .com কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। এই ক্ষেত্রে রাসেল ভাই, যদি আমরা বলি যে ব্যবসায়ীরা আপনাদের যখন সাপোর্টটা নেয়, এই যে 40-50% তার যে খরচ বেঁচে গেল, আপনাকে কেমন ধন্যবাদ জানায় বা তাদের অনুভূতি নিশ্চয়ই প্রকাশ করে? হ্যাঁ, মানে তারা এতদিন জানতও না যে তার কাছে যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো পড়ে আছে ওগুলোর দাম আছে, মোটামুটি একটা মূল্য আছে। তো আমরা যখন ফিজিক্যালি লোক পাঠাই, ইন্সপেকশন করে যখন তাকে এই সাপোর্টটা দিই,
তখন তারা খুবই হ্যাপি হয় যে আমরা তো জানতাম না যে এরকম একটা সার্ভিস বাংলাদেশে আছে। তো এটা আমরা এক্সচেঞ্জ করি নিয়ে আসছি, এটা তো তাও 11-12 বছর হয়ে গেল আমরা এই সাপোর্টটা দিচ্ছি। তো তারা আমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা দেখায় যে এটা শুধুমাত্র ব্যবসায়িক ব্যাপার না, এটা তো সামাজিক একটা দায়বদ্ধতা যে আপনি একটা বা পরিবেশগত একটা ব্যাপার। যেহেতু আপনি সামাজিক দায়বদ্ধতার কথা নিয়ে আসলেন, অনেক কোম্পানি কি এরকমও করেছে যে ধরেন তারা একটা সময় পরে কিন্তু অনেক কোম্পানি তাদের নিজস্ব ডিভাইসগুলো এমনিও বাদ দিয়ে দেয়। এমন হয়েছে যে আপনাদের মাধ্যমে তারা সোসাইটিকে দিয়েছে গিভওয়ে। হ্যাঁ, এরকম করেছে। আমরা মাঝখানে এরকম করেছি যে অনেক মাদ্রাসা বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ক্লাব বা অনেক চ্যারিটি প্রতিষ্ঠান কিন্তু তাদের অনেক সদস্যদের ল্যাপটপ দিয়ে শেখাতে চায়। তারা আমাদের সাথে যখন যোগাযোগ করে, আমরা কিন্তু যাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসি তাদেরকে বলি যে আপনার 100টা ল্যাপটপের মধ্যে 10টা ল্যাপটপ কিন্তু চ্যারিটিতেও দিতে পারেন। আমরা কি করব, এই 10টা নিয়ে রিপেয়ার করে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বা কোনো একটা মাদ্রাসাতে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এটা দান করে দেব। অনেকগুলো মানুষ এটা থেকে শিখতে পারবে এবং সেবা নিতে পারবে। তবে যেই জায়গাটা আমি আরেকটু জোর দিয়ে বলতে চাই, আমরা একটু বোধহয় কোম্পানি বা বড় বড় কংগ্লোমারেট যারা তাদের নিয়ে কথা বলছি, কিন্তু এই এক্সচেঞ্জ করিটা কিন্তু বড় ভূমিকা রেখেছে ব্যক্তি পর্যায়ে, বিশেষ করে স্টুডেন্টদের, এবং যারা কখনো স্বপ্ন দেখে নাই যে বাবা মার 10-15 হাজার টাকা দিয়ে একটা ডিভাইস সে ইউজ করবে, বিশেষ করে ল্যাপটপ। এবং এই জায়গাটার কথাটা আমি এখন নিয়ে যেতে চাই রাসেল ভাইকে, কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে, তাদের অসংখ্য মেধা, যোগ্যতা, ক্ষমতা আছে, যে জাস্ট যদি একটা অল্প স্বল্প টাকায় যদি একটা ডিভাইস পায়, সে হয়তো কয়েক লক্ষ ডলার তার লাইফে কামাতে পারবে। তাহলে এই জায়গাটা আসলে এই এক্সচেঞ্জ করে কি ভূমিকা রেখেছে, আমরা একটু এই গল্পটায় যাব। রাসেল ভাই, এমন স্টুডেন্টদের দু একটা গল্প একটু তুলে ধরবেন যে ধরেন সে তখন একেবারে অথই জলে পড়ার অবস্থা, তার ধরেন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা নর্মাল কোথাও পড়ছে, কিন্তু সে জানতে পেরেছে তার একটা ল্যাপটপ হলে নর্মালি সে এই কাজগুলো করে সে তার পরিবার, তার নিচেকেও বা তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সে বাঁচিয়ে নিতে পারে। এরকম হয়েছে যে শুনেছেন যে সে এত কম টাকায় ল্যাপটপটা পেয়ে সে এখন সাকসেস? এটা অসংখ্য হয়েছে, হাজার হয়েছে। কারণ আমরা যে পুরনো ল্যাপটপগুলো রেডি করি, এক্সচেঞ্জে পাওয়া ল্যাপটপগুলো, এগুলোর বেশিরভাগ যায় প্রত্যন্ত গ্রামে। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম গ্রামে পাঠাই দিই। গ্রামে বসে ল্যাপটপটা চেক করে আধা ঘন্টা চালাবে, তারপরে সে পেমেন্ট করবে। এই যে সুযোগটা আমরা দিয়েছি, এতে কিন্তু একজন গ্রামের সুবিধাবঞ্চিত একজন স্টুডেন্ট বলি, ফ্রিল্যান্সার বলি, তার কিন্তু কোনো টেনশন থাকছে না যে আমি খারাপ জিনিস দিব কিনা, কারণ সে কিন্তু চেক করেই আমাদেরকে পেমেন্টটা করতে পারছে। তো এরকম আমি যদি বলি যে বাংলাদেশে মানে আপনি জাস্ট প্যাক করে দিয়ে দিবেন না যে একটা কিছু চলে গেল সে পরে আবার আপনার কাছে দ্বারস্থ হতে হবে? হ্যাঁ, না, এটা হতে হবে না। আমাদের কাছ থেকে কেন কিনে, একদিকে তো কম দামে পাচ্ছে, অন্যদিকে হচ্ছে ওইটা চেক করে নেওয়ার সুযোগ আছে। এবং আমরা বাংলাদেশে প্রথম যে পুরনো ল্যাপটপে ওয়ারেন্টি দিচ্ছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, এটা কেউ এর আগে করেনি, এবং দীর্ঘদিন একটা সাপোর্ট দিচ্ছি। আপনারা যারা শুনছেন নিশ্চয়ই এটা শেয়ার দিয়ে দিবেন, বিশেষ করে আপনি যদি একটা ভালো ল্যাপটপ ব্যবহার করতে পারেন এবং আপনি যদি আপনার এটি দরকার না হয়, দেখবেন আপনার ফেসবুক যারা সোসাইটির মধ্যে আছে বা বন্ধু বান্ধবের মধ্যে আছে, তাদের হয়তো কাজে লাগবে যে পুরনো ল্যাপটপেও আপনার হচ্ছে ওয়ারেন্টি দেওয়া হয়। আমার কাছে একেবারে আমি নিজে বলি যে আমার কাছে এই বিষয়টা অবাক লাগছে, এবং আমি এই পডকাস্ট করতে করতেও ভাবছি যে আমার যত ছোট ছোট উদ্যোগ আছে বা আমার পার্সোনাল যখন যদি আরও একটা ডিভাইস লাগে, ধরেন অ্যাপলের আমার একটা ছোট ডিভাইস লাগলো, আমি চেষ্টা করবো রাসেল ভাই থেকে নেওয়ার। নিশ্চয়ই আপনারা এই গল্পটা শুনে আপনাদেরও ওই রকম অনেকেরই মনে লাগবে যে হ্যাঁ, আমার উদ্যোগটায় 15টা ল্যাপটপ দরকার, তাহলে আমি নতুন না কিনে ব্যবহার উপযোগী যদি তার কাছ থেকেই নিতে পারি, তাহলে দেখেন আপনার উদ্যোগটা কত দ্রুত রান করবে এবং কত সহজে হবে। আর যেই বিষয়টা নিয়ে এখন আলোচনায় যেতে চাই, যে অনেক সময় আমরা ভাবি পুরনো মানেই খারাপ বা হচ্ছে পুরনো মানেই অকেজো, তাহলে সেই ক্ষেত্রে বরং আপনি কিভাবে পুরনোটাকে চেক করে নেবেন একটু রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি, বা তারা আসলে চেকিংয়ে কি সহযোগিতা করে। যে একটা মানুষ ধরেই তো নিয়েছে যে এটা খারাপ, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে আত্মবিশ্বাস দেন? আচ্ছা, প্রথমত তো আমরা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছি, তাহলে সে ওয়ারেন্টি কাগজপত্র পাচ্ছে। এটা কত বছর পর্যন্ত? এটা আমরা 50 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, নষ্ট হলে রিপ্লেস করে দিব, আর 5 বছর ফ্রি সার্ভিসটা দিচ্ছি। তার মানে সে তো 5 বছর পর্যন্ত সার্ভিসের ব্যাপারটা আমাদের কাছে সিকিউর। আরেকটি ইস্যু হচ্ছে যে একটা ল্যাপটপ নেওয়ার সময় যে ওইটার ব্যাটারি হেলথ কেমন, এসএসডির হেলথ কেমন, বডি কন্ডিশন কেমন, সব কিছু 10-15টা পয়েন্ট আছে, ওই পয়েন্টে চেক করে কিন্তু আমি প্রোডাক্টটা কিউসি করে পাঠাচ্ছি। কাজেই তার দিক থেকে ঠকার সম্ভাবনা কম, কারণ ঠকবে না সেটা আমরা ইনশিওর করছি। আর অন্যদিকে যেটা হয় যে অনেক সময়
ই কমার্সের ব্যাপারে মানুষের একটা হতাশা কাজ করে যে একটা বলে আরেকটা পাঠাচ্ছে। আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপটা পাঠাচ্ছি ওইটার অ্যাকচুয়াল যা যা ঘটেছে বা যা যা সমস্যা বা যা যা সমস্যা নাই সবই আমরা অনেস্টলি বলে দিচ্ছি। তার মানে ওইটা কবে কিনেছে, কয়দিন ব্যবহার করেছে, কারা ব্যবহার করেছে, মানে গাড়ির মতো আমরা বলে দিচ্ছি এবং কোনটার হেলথ কেমন সেটা বলে দিচ্ছি। এরপরে আর মানে মানুষের টেনশনের জায়গাটা থাকে না, মানে ইনফরমেশনের যে এক্সচেঞ্জটা এটা একেবারে পিওর হয়। হ্যাঁ, পিওর হয়। তবে দেখেন, এই পডকাস্টে গল্প করতে করতে রাসেল ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস আমি খুবই ইন্টারেস্টিং লাগলো। সেটি হচ্ছে, ধরেন এতক্ষণ তো বললাম যে কোন কোম্পানি কম দামে নিতে পারে, কোন স্টুডেন্ট কম দামে পেতে পারে, অথবা কোন ফ্রিল্যান্সার খুব সহজে একটা ভালো হাই কনফিগারেশনের ল্যাপটপ তার কাছ থেকে নিতে পারে। কিন্তু দেখেন, আমি বা আপনারও কিন্তু একটা ল্যাপটপ বাসায় পড়ে থাকতে পারে, অথবা একটা কোম্পানির 10টা ল্যাপটপ পড়ে থাকতে পারে, বা পিসি পড়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আসলে রাসেল ভাইয়ের সঙ্গে বা রাসেল ভাইয়ের বিজনেস বা উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে পিসি বা ল্যাপটপ বিক্রি করে অথবা দিয়ে নিজের আর্থিকভাবে লাভবান হতে পারেন, আবার অন্যেরও কম দামে ল্যাপটপ বা পিসিটা দিতে পারেন, সেই কাজটা আসলে কীভাবে হয় এটা একটু শুনি। আচ্ছা, আগে যে প্রবলেমটা ছিল মানুষের এক্সচেঞ্জ করার ক্ষেত্রে, তারা কিন্তু একটা ল্যাপটপ বা ডেস্কটপ কোনো একটা শপে নিয়ে যাইতো, তারা একটা প্রাইস বলতো, প্রাইস অনেক সময় পছন্দ না হলেও দিয়ে দিতে হতো কারণ অনেক দূর থেকে নিয়ে আসছে। এখন এটা পূর্ব থেকে নির্ধারণ করার সুযোগ আছে। আমরা একটা পোর্টাল করেছি exchangequery.com, যেখানে আপনার ল্যাপটপের ছবি, কনফিগারেশন, সমস্যা এগুলো লিখে দিলে আমরা কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছি। প্রাইসটা যখন ফাইনাল হচ্ছে, আপনার যখন মনে হচ্ছে যে আপনি ডিলটা ভালো হচ্ছে, তখনই আপনি 15টা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। আর কর্পোরেটের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো ল্যাপটপ, সেটা তো আর নিয়ে আসা সম্ভব না আগেই, বা ইনফরমেশন দিতেও প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা একজন ইন্সপেক্টর পাঠাচ্ছি, সে হচ্ছে প্রোডাক্টগুলো চেক করে, একটা চেকলিস্ট করে কোন প্রোডাক্ট কী অবস্থায় আছে একটা ডাটাবেস করে তাকে আমরা অফার দিচ্ছি। তাহলে কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল কারোরই কিন্তু ঠকার সম্ভাবনা থাকছে না যে চলে আসছে এটা দিয়েই দিতে হবে, এরকম না। তো আমরা একটা প্রপার একটা প্রসেসের মাধ্যমে এই এক্সচেঞ্জের কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। তার মানে হচ্ছে আমরা সবাইকে একটু সচেতন করার জন্য বলি, যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আমরা হেডফোন থেকে শুরু করে পিসি, ল্যাপটপ, নানা ধরনের গ্যাজেট ব্যবহার করি। অনেকে কিন্তু এই ব্যবহার্য জিনিসগুলো কিভাবে আসলে দুই পক্ষে লাভবান হতে পারি এটি না জানার কারণে অনেকে ডাস্টবিনেও ফেলে দেয়, এবং এটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এবং এই কাজটিতেও তারা কিন্তু আসলে মনের অবলীলায় কিন্তু এই বিজনেসটা একটা বড় পরিবেশের উপকার করছে। এই ক্ষেত্রে কি সরকার বা কোনো অর্গানাইজেশন আপনাদের থ্যাঙ্কস দিয়েছে বা বলেছে যে আপনারা বড় একটা বর্জ্য সমাজে যে ক্ষতিটা করতে পারে সেটা থেকেও আপনারা কাজ করছেন? সেটা থেকে আমরা খুব বেশি এখন পর্যন্ত ওনাদের নজরে আসিনি, বাট মিডিয়াগুলো আমাদেরকে কভারেজ দিয়েছে অনেক। আমাদেরকে নিয়ে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, অনেকগুলো মানে এরকম জাগো নিউজ সবাই ফিচার করেছে, যেটাতে মানুষ সচেতন হচ্ছে, মানুষ আমাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে যে এটা অনেক ভালো একটা কাজ হচ্ছে। আর আপনি বললেন না যে এই ব্যাপারটা বাংলাদেশে এতটা মানুষের মধ্যে ভিতরে না ঢুকলেও বিদেশের মাটিতে কিন্তু এটা নিয়ে অনেক ভাবে এখন। আমি একটা উদাহরণ দিতে চাই, এটাকে বলে সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমির মডেলটা হচ্ছে যে একটা প্রোডাক্ট নতুন করে না তৈরি করে ওইটাকেই পুনঃব্যবহার কিভাবে করা যায়, বা ওইটার বিভিন্ন পার্ট কিভাবে নতুনটা বানানোর জন্য ব্যবহার করা যায়। এতে কি হয় যে বর্জ্য কমে, প্লাস হচ্ছে খরচও কমে। এটাকে বলে সার্কুলার ইকোনমি। আমি সহজ করে বললাম। এই সার্কুলার ইকোনমি নিয়ে কিন্তু প্রত্যেকটা বড় বড় কোম্পানি ভাবে। আপনি আইফোন 17 প্রো বের হয়েছে কিছুদিন আগে, আপনি দেখবেন আইফোন 17 প্রো এর সাথে একটা এনভায়রনমেন্টাল রিপোর্ট আসছে। সেই রিপোর্টে তারা বলছে যে এই আইফোনের 100% ব্যাটারি, মানে ব্যাটারির 100% ম্যাটেরিয়াল হচ্ছে রিসাইকেল করা। ওদের তো টাকার অভাব নেই, কেন তাহলে রিসাইকেল করতেছে? কারণ ওরাও এটা সচেতন মানুষকে করছে যে আমরা যে প্রোডাক্টটা এখন বানাচ্ছি এটার বিভিন্ন পার্ট রিসাইক্লিং করে বানানো। 100% মানে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে বানাইছে হচ্ছে ব্যাটারি। আবার ওরা আরেকটা রিপোর্টে বলেছে যে এটা যত ম্যাটেরিয়ালস লেগেছে তার 30% হচ্ছে আপনার রিসাইকেল করা, হয়তো পুরনো কোনো একটা ডিভাইস থেকে রিসাইকেল করেছে। এবং তারা কিন্তু এটা খুব ঢালাওভাবে প্রচার করছে যে আমাদের এটা একটা কমপ্লায়েন্স ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে পুরনো ডিভাইস থেকে রিসাইক্লিং করে কোনো পার্ট ব্যবহার করা যায় কিনা। আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই যে সৌরবিদ্যুৎ বা রিনিউয়াল এনার্জি যেটা আমরা বলছি, এনভায়রনমেন্টাল রিপোর্টে কিন্তু এটাও আসছে যে এই আইফোন বানানোর জন্য 40% বা 30% সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা মানুষ সচেতন হয়ে গেছে। আমাদের সরকার বা আমাদের এই নীতি নির্ধারণী সংস্থাগুলো কেন যে এটা নজরে আসছে না, এটা আমরাই চেষ্টা করতেছি তাদেরকে এটা বারবার নজরে দেওয়ার জন্য।
তারা হয়তো বা সামনে আসবে এটা নিয়ে। সেক্ষেত্রে আর একটা বিষয় আমার মাথায় আসলো যে ধরেন পুরনো ল্যাপটপ বা পুরনো পিসি বা পুরনো ডিভাইস যখন আমি ব্যবহার করি, অনেকের ধারণা কি এরকম হয় যে এটা যে আমরা তো কোনো ব্যক্তি থেকে আনবো অথবা কোনো কর্পোরেট থেকে আনবো, এমন হতে পারে না যে কোনো চোরাই পণ্য আপনারা দিয়ে দিয়েছেন? আচ্ছা, তখন তার এই সন্দেহটা কিভাবে দূর এটা করেন? এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রে বেশি ঘটে, যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করি না, এই জন্য আমাদের একটু রিস্ক কম। আর আমরা তো এক্সচেঞ্জে নিচ্ছি, যে চূড়ায় একটা ল্যাপটপ নিয়ে আসবে সে কিন্তু এক্সচেঞ্জ করবে না, সে হচ্ছে টাকা নিয়ে তাড়াতাড়ি ভাগতে পারলেই বাঁচে, তাই না? আমরা যেহেতু এক্সচেঞ্জ করছি এই জন্য ওই অসুবিধাটা আমাদের নাই। আর আমরা যখন একটা পুরনো ল্যাপটপ কিনছি তখন তার এনআইডির ফটো নিচ্ছি, তারপর এটা কোথা থেকে কিনেছে সেটার ইনভয়েসের কপি নিচ্ছি, সব কিছু এনশিওর করে যখন মনে করছি যে এটা একটা নিরাপদ ডিল, তখনই আমরা ডিলটা। আর সবচেয়ে বড় কথা, যিনি নিবেন যদি ব্যক্তি পর্যায়ে নেন সেটিও তো আপনাকে ধরার সুযোগ আছে। জি, আমাকে ধরার সুযোগ আছে, অফিশিয়ালি সব কিছু করেই বিজনেসটা করছে। তার মানে এই ব্যাপারেও তার সংশয় তার সংশয়, কারণ আমরা তো আমাদের তো ট্রু অনলাইন না যে আমাদের অনলাইন বন্ধ হলে সব বন্ধ। আমাদের ঢাকার প্রিমিয়াম লোকেশনে 3টা ব্রাঞ্চ আছে, একটা হলো ধানমন্ডি, একটা হলো গুলশান তেজগাঁ লিং রোড, আর একটা হচ্ছে মিরপুর। মানুষ তো আমাদেরকে খুঁজে পাওয়াটা খুব ইজি। আর ওইটা আমরাই ফিল্টার করি যে কোনো একটা খারাপ জিনিস যেন আমাদের ভাগ্যে না পড়ে। আমরা কাস্টমারকে দিব তো পরে, তার আগে আমরা নিজেরাই আগে ওটা ফিল্টার করি যে এরকম কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। তো সেই সুযোগটা নাই আমাদের। আমরা এবার একটু গল্পে আসবো যে এখানে তো এক্সচেঞ্জ করা হয়, সুতরাং কোনো একজন এরকম করেছেন কিনা যে ধরেন আমার একটা ল্যাপটপ আমার কোনো ম্যানেজার নিয়ে এক্সচেঞ্জ করে টাকা নিয়ে গেল, বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা ঘটলে তাদের কমপ্লেন্স ইস্যু কেমন, যে আমি যখন ওই ল্যাপটপ নিব যে সেইটা আবার আমি এজ এ চোর সাব্যস্ত হব কিনা। সুতরাং এই ক্ষেত্রে এই এক্সচেঞ্জ করি উদ্যোগটা আসলে কিভাবে এগুলো যাচাই করে বা বাছাই করে, বা এরকম কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, এরকম গল্প আছে, এরকম যে আমরা তো আগে ডিরেক্ট কিনতাম, এখন যেরকম এক্সচেঞ্জ ছাড়া আমরা ডিরেক্ট কিনছি না। তো এরকম একটা ঘটনা ঘটেছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক স্টুডেন্টের, একটা মেধাবী স্টুডেন্ট, হয়তো বা তার অনেক কষ্ট করেই ল্যাপটপটা কিনেছিল। তো ওখানে একজন তাদের বন্ধু সেজে একটা ছেলে আশ্রয় নেয় ওদের হলে বা মেসে, যে তার খুব ক্লোজ বন্ধু হয়ে যায়, এবং সে সিরাজগঞ্জ বা পাবনা এরকম জায়গা থেকে আসছে বলে ওখানে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার এক পর্যায়ে ওই ল্যাপটপের বিল এবং ওয়ালটনের ল্যাপটপ ছিল, এবং সব কিছু নিয়ে ব্যাকটেক নিয়ে চলে এসে আমাদেরকে ফোন দেয়। প্রথমে ফোন দিয়ে বলে যে এরকম একটা ল্যাপটপ বিক্রি করতে যাচ্ছি। তখন আমরা বলি যে ল্যাপটপ বিক্রির জন্য আমাদেরকে ছবি, তারপর হচ্ছে আপনার ছবি, তারপর এনআইডি, তারপর হচ্ছে ওই ল্যাপটপের যে পারচেস ইনভয়েস সবই দিতে হবে। তো সবই আছে আমার কাছে। নিয়ে এসে ল্যাপটপটা বিক্রি করে চলে যায়। আমরা কমপ্লেন্স মেনটেন করে সব কিছু রেখে তারপর আমরা এটা নিয়েছি, যেহেতু পারচেস ইনভয়েস সহ নিয়ে আসছে, এখানে আর টেনশনের কোনো কারণ নেই। এরপর যেটা হয়েছে যে ঠিক 2-3 দিন পরেই একজন পুলিশের ফোন এই জন্য যে ওই ছেলেটা যে আমাদেরকে ফোন করেছে যে চুরি করে নিয়ে আসছে, সেই ট্র্যাকিং ধরে যে আপনাদেরকে কয়েকবার ফোন দিয়েছে, এই ছেলেটা কি চিনেন? তখন আমি নাম্বার ভেরিফাই করে দেখি যে ওই ছেলেটাই যে ল্যাপটপটা ডিল করে গেছে আমাদের সাথে। তো তখন আমরা আরও পুলিশকে তার এনআইডি, তার ছবি এবং সব কিছু প্রোভাইড করেছি, এবং ওই চোরকে তারা ধরেছে। এবং তারপর পুলিশ আমাদেরকে যেটা বলেছে যে ভাই আপনি তো কমপ্লেন্স মেনটেন করেই কিনেছেন, তাহলে এই ছেলেটাও তো দরিদ্র মেধাবী, ওকে আমরা তাহলে এটা কি করতে পারি। তখন কিন্তু আমরা ওই ল্যাপটপটা আবার আমাদের লস হয়েছে কিন্তু ফ্রি দিয়ে দিয়েছি আবার। তো এইটা একটা ঘটনা ছিল যেটা আমরা খুব ভালোভাবেই সমাধান করেছি, এবং আমাদের জন্য এই চোরের বাড়ি ঘর এনআইডি সব কিছুই পাওয়া গিয়েছে একটা সময়। যে তার মানে আমরা যারা এই এক্সচেঞ্জ করে সার্ভিসটা নিব তাদের এই বিষয়ে আসলে কোনো ধরনের সংশয় থাকার দরকার নাই, যে কেউ যদি চোরাই অথবা এরকম কোনো হ্যাসেল প্রোডাক্ট চলেও আসে, তারা এতটাই কমপ্লায়েন্স মেনটেন করে যে তাকেও ধরতে সহযোগিতা করবে, আপনিও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পুলিশি বা আইনি বাধার মধ্যে পড়বেন না। সুতরাং ইজিলি কিন্তু আমরা এক্সচেঞ্জ করি থেকে এই সার্ভিসটা নিতেই পারি। আমরা গল্প করছিলাম মগজ ধোলাইয়ের এই যে বিশেষ পডকাস্ট দ্য বুকস কর্নার আয়োজিত এই পডকাস্টে আমরা কিন্তু এরকম উদ্যোক্তাদের নিয়ে আসি যারা আসলে সমাজে অনেক বেশি প্রভাব ফেলে। দেখেন, এই যে এক্সচেঞ্জ করে উদ্যোগটার মধ্য দিয়ে আমরা তো কেবল দেখতেছি হয়তো খালি চোখে জাস্ট হচ্ছে প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করলেন, কম দামে নিলেন, কিন্তু এর মধ্য দিয়েও যে অনেক স্টুডেন্টের কিভাবে স্বপ্ন পূরণ হয় এবং কতটা ইমোশনাল গল্প এই এক্সচেঞ্জ করির মধ্যে জড়িয়ে আছে সেটি একটু শুনি। যে কিভাবে একজন স্টুডেন্ট অল্প টাকায় ল্যাপটপ নিয়ে সে এখন অনেক বেশি সফল। চলুন রাসেল ভাইয়ের কাছে এই গল্পটা শুনি।
জি, এটা এই ধরনের তো অনেক গল্প আছে আমাদের সাথে। সুনামগঞ্জের একটা গল্প বলি। ওখানকার একজন আইসিটি শিক্ষক বা কম্পিউটার ট্রেনিং করায় অপু ভাই, তো উনি কিন্তু আমাদেরকে এরকম কিছু গল্প বলেছেন যে ওই এলাকার অনেক মেধাবী স্টুডেন্ট বা একটু কি বলবো যে সুবিধাবঞ্চিত মানুষকে সে কম্পিউটার শেখায়। কম্পিউটার শেখানোর পর তারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করার পর দেখা যায় যে কিছু ইনকামের জায়গা হয়। তো এই শেখাটাই তাদের বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ এত দামি ল্যাপটপ, হ্যাঁ এত দামি ল্যাপটপ তাদের কেনার মতো অবস্থা ছিল না, এবং কয়েক জায়গা থেকে তারা কিনেছে, ঠকেছে, ভালো ডিভাইস পায়নি। আমাদের সাথে যখন যোগাযোগ হয় আমরা তাদের জন্য একটা স্পেশাল রেট দিই, এবং কম খরচে, মানে ধরা যায় 12 থেকে 15,000 টাকার মধ্যে অনেকগুলো ডিভাইস আমরা দিয়েছি, এবং তারা শিখে ফ্রিল্যান্সিং করছে, টাকা কামাচ্ছে, তারা বলতে পারি যে সফল। কিন্তু এই সফলতা কিন্তু আসতো না যদি তার এই শেখার ডিভাইসটা না থাকতো, কারণ মোবাইল দিয়ে কিন্তু শেখা যায় না। শেখার জন্য ল্যাপটপ, আপনি যাই কিছু শিখেন, প্রযুক্তির হোক, যেটা অন্য ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, সেটা ল্যাপটপ দিয়ে শিখতে হবে। এই ল্যাপটপটা যখন আমরা কম খরচে তাদেরকে দিতে পেরেছি, তারা একটা গ্রুপ অফ পিপল, তারা কিন্তু অনেক ভালো করেছে। এবং তার মানে তো ওই গল্পটা একজন না, অনেকেই উপকৃত, অনেকেই উপকৃত হচ্ছে। তারপর আমরা এরকম দেখেছি যে একদম গ্রামে একটা ঘর, মানে বেতের ঘর, সে একটা ল্যাপটপ নিয়েছে, ফ্রিল্যান্সিং কাজ করছে, আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখাইছে বেতের ঘর, হ্যাঁ, মানে ঝড় আসলে উড়েও যেতে পারে। তো এই যে তাকে আমি সহজলভ্য করে দিলাম একটা, এই জায়গাতে আমাদের ভালো লাগা, অনেক কাজ করে। 50-60 হাজার বা এর বেশি হলে সে কখনোই কিনতে পারতো না, কখনোই কিনতে পারতো না, তার এই সাধ্যই নাই। তো সেটা আমরা করে দিয়েছি। আপনার ল্যাপটপটা পেয়ে সে কাজ করলো, এবং সেটি সে আনন্দে আবার আপনাদের সাথে শেয়ার হ্যাঁ শেয়ার করেছে, ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখিয়েছে বেতের ঘর চারিদিকে, মানে বেড়ার ঘর। এরকম অনেকগুলো সাকসেস স্টোরি আমাদের সাথে জড়িত, যারা হচ্ছে স্বল্প খরচে একটা ল্যাপটপ নিয়ে তারা শিখছে, তারা ইনকাম করছে। আমরা শুনছিলাম যে কোন কোন জায়গায় আসলে তাদের আসলে ইম্প্যাক্ট রয়েছে, এবং দেখলেন তো যে একটা বেতের ঘরে থেকে অজপাড়াগায় থেকে সে কিন্তু অল্প দামে ল্যাপটপটা পেয়ে সে এখন ফ্রিল্যান্সিং করছে। কিন্তু যেই মানুষটা এই গল্পের পেছনের কারিগর, অর্থাৎ রাসেল আহমেদ ভাই, অনেক গল্প তো আমরা শুনলাম, কিন্তু এই মানুষটা কিন্তু পড়েছেন ফিলোসফিতে, এবং সেই ফিলোসফিতে মানে হচ্ছে নন টেক একটা সাবজেক্ট, সেখানে তিনি চাকরিও করেছেন টেক বেসড জায়গায়। আবার এর চেয়েও বড় কথা হচ্ছে এখন তিনি কাজই করেন হচ্ছে ডিভাইস নিয়ে, টেকনিক্যাল সব ইনপুট আউটপুট নিয়ে। তাহলে তিনি কিভাবে আসলে ক্যারিয়ার শুরুটা করেছিলেন, আর এই যে এক্সচেঞ্জ করির যে যাত্রাটা, এটি আসলে করতে গিয়ে তার আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, সেটি আসলে নিশ্চয়ই আমাদের সবার সাহস যোগাবে। তাহলে চলুন এই চ্যালেঞ্জের গল্পটা শুনি। জি, এটা তো অনেক চ্যালেঞ্জ, কারণ একটা ব্যবসা দাঁড় করানো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জ। আমি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিতে পড়েছি, এটা গর্বের সাথেই বলি, যে সাবজেক্টই হোক বা যে ধরনের, অনেক পুরানো সাবজেক্ট, আপনি জানেন প্রযুক্তির কিছুই নেই ওখানে। তো পড়া অবস্থায় যেটা করেছিলাম আমি, যে এই টেকনিক্যাল কাজগুলো অনেক আগে থেকেই করতাম, কম্পিউটার শেখাতাম, তারপর এই কম্পিউটারের উপর ডিপ্লোমাও করেছি নেটওয়ার্কিংয়ের উপর, ওই সময় এনআইটি ছিল। তো তারপরে যেটা হয়েছে যে আমার শুরু থেকেই মাইন্ডসেটটা এরকম ছিল যে এই প্রযুক্তির সাথে রিলেটেড আমি কিছু একটা করব। তো এই জন্য চাকরির ধরনগুলো এরকম ছিল, এবং তারপরে আস্তে আস্তে আমাকে কিন্তু ব্যবসায় আমি যতটা না আসতে চাইছি, তার চেয়ে আমার কাস্টমাররা বেশি নিয়ে আসছে ব্যবসাতে। সেটা কিভাবে, আমি যখন চাকরি শুরু করলাম, চাকরি শুরু করার কিছুদিন পরেই কাস্টমাররা আমাকে বলা শুরু করলো যে ভাই, আপনার তো কমিউনিকেশন ভালো, সাপোর্টের স্টাইলটা ভালো, আপনি তো অন্যান্য প্রোডাক্টও দিতে পারেন, শুধু ল্যাপটপ কেন দিবেন? তখন আমি বললাম যে আমি তো ল্যাপটপ ব্র্যান্ড নিয়ে কাজ করি, এর বাইরে আমি কিছু দিতে পারবো না। পরে বলছে যে আপনি তাহলে আদার্স একটা এন্টিটির সাথে যুক্ত হন, বা পার্টনারশিপে শুরু করেন, বা নিজে একটা শুরু করেন, করে আমাদেরকে ল্যাপটপের পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কিং প্রোডাক্ট, প্রিন্টার এগুলো দেন। তারপরে আমি আস্তে আস্তে ব্যবসায় আসলাম। কিন্তু কাস্টমার তো ব্যবসায় নামালো, কিন্তু স্ট্রাগলটা তো আমারই ছিল, কারণ শুরুর দিকে ইনকাম কম, খরচ বেশি, একটা অফিস মেনটেন করতে হয়, এমন স্ট্রাগল গেছে যে ইলেকট্রিসিটি বিল ঠিকমতো দিতে পারছি না, লাইন কেটে দিচ্ছে, তো সারাদিন গরমের মধ্যে অফিস করছি আমরা কয়েকজন মিলে। তো এই ধরনের স্ট্রাগল অনেক ছিল। তারপরে কিছু কিছু মানুষের কাছ থেকে আমরা প্রোডাক্ট এনে বিক্রি করতাম, বাংলাদেশে অনেক বড় বড় ইম্পোর্টার, তাদের কাছ থেকে কম্পিউটার এনে বিক্রি করেছি। তো আমার কাস্টমার পেমেন্টটা দিলে আমি তাকে পেমেন্ট দিয়ে দিব, আমার কাস্টমার পেমেন্ট দেয় নাই ঠিক সময়ে। তাতে কি হয়েছে যে আমার যাদের কাছ থেকে নিয়ে এসেছি তাকে অন্য কোনো কম্পিউটার আমি ওয়ারেন্টিতে দিয়েছি, টাকার জন্য ওয়ারেন্টি আটকিয়ে দিয়েছে, তারা ভাবতেছে আমরা এই টাকা তাদেরকে দিব না, পালিয়ে যাচ্ছি, এইরকম। তো এই ধরনের অসংখ্য স্ট্রাগল
আমাদের মধ্যে ছিল যে আমরা কিন্তু যারা আপনি জানেন যে যাদের পুঁজি কম থাকে তাদের সমস্যার জায়গাটাও বেশি থাকে, তো এই স্ট্রাগলগুলো বেশি ছিল, কিন্তু মনোবল ছিল যে যত স্ট্রাগলই হোক আমরা এমন একটা কিছু করব যাতে মানুষের শুধুমাত্র টাকার দিক থেকে উপকার হবে সেটা না, কোনো একটা সমস্যার সমাধান হবে। যে কোনো সাবজেক্টে পড়েই যে আপনার জীবনটা বা স্বপ্নের মতো গড়া যায়, এর উদাহরণ কিন্তু আমাদের এই যে এক্সচেঞ্জ করে উদ্যোক্তা রাসেল আহমেদ ভাই। কিভাবে যে দেখেন, সে কিন্তু পড়াশোনা করেছে ফিলোসফিতে, যেটি কোনোভাবেই টেকনিক্যাল সাবজেক্ট না, এবং এই টেক বেইজের অনেক দূরের সাবজেক্টে পড়েও তিনি কিন্তু টেকনিক্যাল জায়গায় রাজত্ব করছেন, অর্থাৎ বড় একটা কোম্পানি বানিয়ে ফেলেছেন। তার আন্ডারে এখন অনেক মানুষ জব করে এবং অনেক মানুষ তার সার্ভিস নেয়। অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা না করেও আপনি যদি টেকনিক্যাল জায়গার কোনো উদ্যোগ চালু করতে চান বা সফল হতে চান, তারও কিন্তু একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের রাসেল আহমেদ ভাই। কারণ এই যে exchangeকরি.com, যেটি নিয়ে আমরা গল্প করছিলাম, এবং আমরা দেখছিলাম যে রাসেল আহমেদ ভাই কত গর্বের সাথে বলছিলেন যে তিনি ঢাকার বাইরে একেবারে অনেক দূরের একটা ইউনিভার্সিটিতে পড়েছেন, এবং সেখানে টেকনিক্যাল সাবজেক্টেও তিনি পড়েন নাই, পড়েছেন ফিলোসফিতে, এবং সেই ফিলোসফিতে পড়েও এক্সচেঞ্জকরির মতো একটা টেক বেসড কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা, এবং তার আন্ডারে এখন অনেকে চাকরি করেন, তার সার্ভিস নিয়ে অনেকে এখন সফল হচ্ছেন। তার মানে আমি যদি লেগে থাকি, সেই পরিমাণে যদি আমি চ্যালেঞ্জ নেই, সেই দৃঢ় মানসিকতা নিয়ে যদি এগিয়ে যাই, আমারও কিন্তু বা আপনাদেরই কিন্তু সফলতার জায়গাটা থাকে, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের রাসেল ভাই। তাহলে আমরা একটু শুনি যে তিনি এই জায়গাটায় কিভাবে নিজেকে দাঁড় করালেন, চ্যালেঞ্জ নিলেন, যে টেক বেস সাবজেক্টে না পড়েও তিনি কিভাবে আসলে সাকসেস হলেন। আসলে এটা খুব মানে কমন একটা কোশ্চেন, এবং এটা বলতেও আমি খুব গুড ফিল করি। সেটা হচ্ছে যে যে কেরিয়ারে যাক না কেন, তার তো সেই রিলেটেড পড়াশোনাই করতে হবে বা সেই রিলেটেড মাইন্ড সেট আপ থাকতে হবে। আমার সেই রিলেটেড হয়তো বা একাডেমিক শিক্ষাটা ছিল না, কিন্তু মাইন্ড সেট আপটা ছিল। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিউটার শেখাতাম, যেহেতু কম্পিউটার শিখেছি আজ থেকে প্রায় 26-27 বছর আগে, সেই 2000 সালে। তো আমি তখন শেখাতাম। তারপর আস্তে আস্তে আমি যেটা করলাম যে একটা ডিপ্লোমা করলাম কম্পিউটার টেকনিক্যাল এই বিষয়ের উপর। এরপর হচ্ছে যে আমি যেটা করেছি রেগুলার এই কম্পিউটার ম্যাগাজিন পড়েছি, কম্পিউটারের যে বিভিন্ন ফিচার হইতো বিভিন্ন ইয়েতে, আমার এতগুলো ফিচার এখনও কালেকশনে আছে, এগুলো আমি করতাম। কেন করতাম? কারণ আমার মাইন্ড সেট আপটা এরকম ছিল যে আমি টেক বেস কোনো একটা চাকরি বা ব্যবসা যেটাই হোক আমি করব। তো এখন তো আরও ইজি হয়ে গেছে, এখনকার স্টুডেন্টদের কিন্তু এত বই বা এত দিকে ম্যাগাজিন ট্যাগাজিন পড়তে হয় না। এখন গুগল এসেছে, আগে তো গুগল ছিল না আমাদের সময়, এখন গুগল এসেছে, এখন বিভিন্ন ধরনের বইও বের হয়েছে যেগুলো হচ্ছে একদম স্পেসিফিক ওই সাবজেক্টে ধরে। তারপর হচ্ছে ইউটিউব তো আছেই, তারপর এআই আসলো, এআইতে তো কোর্স আছে। এআইতে তো আপনি জাস্ট 2 ঘন্টা স্টাডি করলে যা শিখবেন, এটা তো আগে তো আমরা এত সুযোগ সবকিছু বলে দেন। এখন কিন্তু ওই জিনিসটা মানে আমার হিসাবে মনে হয় যে মাইন্ড সেট আপটা দরকার। আর ব্যবসা যদি করতে চায়, ব্যবসা করার আগে একটা চাকরি করে নিলে ওই রিলেটেড আরও ইজি হয়। কারণ কি, একটা চাকরি করলে আপনি ওই ব্যবসার সাথে অন্যান্য ডিপার্টমেন্টের একটা কিভাবে কাজ হয়, এসওপি কিভাবে বানায়, কার্যপ্রণালী কিভাবে বানায়, বা মিটিং কিভাবে হয়, ক্লায়েন্ট কীভাবে ডিল করতে হয়, হিসাব কীভাবে রাখতে হয়, লজিস্টিক ব্যাপারগুলো কীভাবে, এটা কিন্তু চাকরি করলে সম্ভব। কিন্তু আপনি শুরুতেই যদি ব্যবসাটা স্টার্ট করেন, তাহলে হয় কি, আপনি আপনার স্পেসিফিক একটা জায়গাতেই টেকের মানুষ হয়েও আপনি টেকে সাকসেস হওয়ার এটাও একটা কারণ যে আপনি টেকনিক্যাল মাইন্ডসেট ছিল, পাশাপাশি টেকনিক্যাল এরিনার জব অথবা টেকনিক্যাল জায়গাগুলো লেগে থাকাটা জবটা ভূমিকা রেখেছে। জব করলে যেটা হয় যে কাস্টমারের সাথে কমিউনিকেশনটা আগে হয়ে যায়, প্লাস হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কি বলবো যে ডিপার্টমেন্টের যে কাজগুলো সেগুলো শেখাটা খুব ইজি হয়। কাজেই তরুণরা যারা যে কোনো প্রফেশনে আসতে চাচ্ছে বা ব্যবসা করতে চাচ্ছে, সেটা টেক বেজ হোক বা এগ্রো বেজ হোক, ওই রিলেটেড কোনো একটা চাকরি যদি করে আসতে পারে, তাহলে ফল করার রেশিও কম থাকে এবং দ্রুত এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া যায়। আমরা রাসেল ভাইয়ের গল্প শুনছিলাম এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আবার শুনবো যে আসলে এই এক্সচেঞ্জ করিটাই তিনি আর কতদূর নিয়ে যেতে চান, অথবা তিনি আরও কি আসলে তার লাইফে আরও যুক্ত করতে চান উদ্যোগ বা উদ্যোক্তা হিসেবে। রাসেল ভাই, এই এক্সচেঞ্জ করিটাকে আপনার স্বপ্নের কোন জায়গাটা আসলে নিতে চান, বা এটা নিয়ে আরও কি প্ল্যান আছে? জি, এখন তো আমরা একটা সীমিত সংখ্যক কিছু ল্যাপটপ বা ডেস্কটপ পিসি নিয়ে কাজ করছি, বাট আমরা এই উদ্যোগটা অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টেও আনতে চাই। যেমন আপনার
বাসায় এসি দরকার, কিন্তু অব্যবহৃত 2টা ল্যাপটপ পড়ে আছে, Right. তাহলে আপনি যদি ল্যাপটপ 2টা দিয়ে একটা এসি নিতে পারেন কেমন হয়? খুবই দারুণ তো এই ধরনের ক্রস প্রোডাক্টে আমরা যাব ইন ফিউচার। আর আরেকটা হচ্ছে যে আমরা রিসাইক্লিং একটা প্ল্যান্ট বানাইতে চাচ্ছি। রিসাইকেল প্ল্যান্টটা এরকম যে একই সাথে 1000 ল্যাপটপ অনেকজন মানুষ কাজ করছে, করে পার্ট বাই পার্ট আলাদা করছে, যেটা ব্যবহার করা যাবে সেটা রেখে দিচ্ছে, যেটা ব্যবহার করা যাবে না সেটা আপনি জানেন যে এখন চিপের পরিবেশের ক্ষতি না করে যেন রিসাইকেল করা যায়। প্লাস্টিকটা আলাদা করছে, চিপগুলো আলাদা করছে, পুরনো চিপ। আপনি জানেন যে এখন চিপের কিন্তু সংকট অনেক এখন চাইনিজ বা অন্যান্য ম্যানুফ্যাকচারাররা চিপগুলো আবার তুলে নিচ্ছে। তো আমরা এমনভাবে কাজটা করতে চাই যে যে কোনো সার্কিট বা চিপ আমরা কালেক্ট করে সেগুলো আবার এক্সপোর্ট করতে পারি কিনা। এবং এই যে রিসাইক্লিং প্ল্যান্টটা আমরা করব, এতে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং সরকারের একটা রেমিটেন্স আসবে, আমাদেরও একটা রেমিটেন্স আসবে, প্লাস হচ্ছে পরিবেশের উপকার তো হবে। তারপরে যে সার্কিট বা ইসের যে সংকটটা সেটা কমবে। জি জি জি, কার্বন নিঃসরণটা কমবে। এই সব কিছু মিলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা রিসাইক্লিং বড় প্ল্যান করা, যেখানে অনেক অনেক ডিভাইস রিসাইক্লিং করতে আমরা কাজ করব একসাথে। সেক্ষেত্রে তো বোধহয় বাংলাদেশের পরিবেশ সার্টিফিকেট সহ অনেক ব্যবসায়িক সহজ সরলতার ব্যাপার আছে, এরকম প্ল্যান্ট কি বাংলাদেশে আছে? হ্যাঁ, এই ধরনের ফ্যাক্টরি বাই করতে গেলে তো পরিবেশ সনদ বা কমপ্লেন্স মেনটেন করেই করতে হবে। আমরা সেটা করব এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু আমরা বলি যে মানুষকে সচেতন করছি, আবার সরকারকেও এগিয়ে আসার একটা প্ল্যাটফর্ম যেন তারা করে দেয়। তাতে হবে কি যে আমরা খুব কুইক এই রিসাইক্লিং প্ল্যান্ট বা মানুষের পুরনোটাকে নতুনে রূপ দেওয়া বা ওইটাকে দ্রুত ওইটা দিয়ে আরেকটা নতুন প্রোডাক্ট বানানো, এই জিনিসগুলো আস্তে আস্তে তো এক্সচেঞ্জ করার পাশাপাশি ডিভাইস মামা নামে একটা উদ্যোগ আছে, সেটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে বলি, আমরা এক্সচেঞ্জ করি হচ্ছে মূল এন্টিটি, এক্সচেঞ্জ করি লিমিটেড। এক্সচেঞ্জ করি থেকে যে পুরনো ল্যাপটপগুলো আমরা পাই, সেটা বিক্রির জন্য একটা জনপ্রিয় চ্যানেল হচ্ছে ডিভাইস মামা। এটা শুধু বিক্রির জন্য, যে পুরনো ল্যাপটপ বিভিন্ন প্ল্যাটফর্মে তো বিক্রি হয়, আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ডিভাইস মামা। এটা এক্সচেঞ্জ করির একটা ট্রেডমার্ক, মানুষ যেন সহজে নামটা আপন মনে হয় ডিভাইস মামা বললে, এই জন্য এই নাম দিয়ে করা, মানুষের কাছে যাওয়ার জন্য। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ ছিলেন দ্য বুকস কর্নার আয়োজিত মগজ ধোলাইয়ের যে বিশেষ পডকাস্ট, সেটিতে আমরা ছিলাম আজকে যে প্রোডাক্ট কীভাবে এক্সচেঞ্জ করা যায়, বিশেষ করে ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইস, এটির আসলে নতুন নতুন সম্প্রসারণ আরও আসছে। রাসেল ভাই যেমনটা বলছিলেন যে একসময় হয়তো ল্যাপটপের বদলে আপনি এসি নিতে পারবেন, এসি বদল করে আপনি ফোন নিতে পারবেন, সেই উদ্যোগের পর্যন্ত আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো এবং আমরাও প্রত্যাশা করব যে দ্রুত এই উদ্যোগটা চালু হোক। তাহলে হয়তো আমাদের ইলেকট্রনিক যে বর্জ্য সেটি যেমন কমবে, আমরা সহজেই একটা পণ্যের বিপরীতে আরেকটি পণ্য যেটি আমার দরকার সেটি আমরা নিতে পারবো। সেই স্বপ্নকে সাধুবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই পডকাস্ট শেষ করছি। সামনের পর্বে নতুন কোনো অতিথি, নতুন কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব। থাকুন দ্য বুকস কর্নারের সঙ্গে, অবশ্যই থাকবেন আমাদের মগজ ধোলাই এই যে বিশেষ আয়োজন এই পডকাস্টের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকেও জানাবেন, কারণ এই বিশেষ পডকাস্টটাকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি এই কারণে, আমাদের দেশে অনেক লোক আছে যারা আসলে একটা ভালো ল্যাপটপের প্রত্যাশায় তার একটা কাজ বন্ধ হয়ে যায়, একটা স্টুডেন্ট ভালো একটা পেপার বানাতে পারে না বা ভালো একটা কাজ করতে পারে না। সুতরাং এই জিনিসটা যেন ছড়িয়ে পড়ে, একটা সামাজিক উদ্যোগ হিসেবেও আপনি যত পারেন মানুষকে জানাবেন, এই পডকাস্টটা শেয়ার করে দিবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পডকাস্ট।